আজকের প্রসঙ্গ স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা নিয়ে। ভিডিওটি ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সবার জন্যই। ব্যক্তিগত কিছু অভিমত আজকে আমি আমার তরফ থেকে শেয়ার করব। আহ, এই জিনিসটা বিগত এক সপ্তাহ ধরে নির্দেশিকা জারি করা হয়েছে নতুনভাবে। তারপর থেকে সমাজ মাধ্যমে অনেক রকমের অনেক কিছু বয়ে চলেছে। আজ আমি ভিডিওটা করছি, তার বিশেষ কিছু কারণ রয়েছে, কারণগুলি ভিডিওতে আলোচনা করব পরে। তবে তার আগে এই যে স্কুল শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তারা যে গৃহশিক্ষকতা করতে পারবেন না, এই মর্মে নির্দেশিকা কেন, কিভাবে, বা যদি স্কুল শিক্ষক শিক্ষিকারা গৃহশিক্ষকতা না করেন তাহলে ছাত্রছাত্রীদের কি অসুবিধা আর জানাবো এই ভিডিওর মাধ্যমে। অনুরোধ থাকবে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকারা সবাই ভিডিওটা অন্তত স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তারপরে ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য রয়েছে, আপনারা অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানেই ছোট্ট করে আমার একটা অ্যাড আমি দিয়ে নিই যে আমরা মূলত ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সকল বিষয়ের, 11-12 ছাত্রছাত্রীদের আমরা বাংলা, ইংরেজি সহ আর্টসের আরও 9টি বিষয়ের আমরা নোটস দিয়ে থাকি। গোটা সিলেবাসের নোটস, উত্তর সহ পিডিএফ, সেগুলো ছাত্রছাত্রীদের জন্য আমরা ভিডিওর মারফত, ইউটিউবে একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম বলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়ে থাকি। আর যারা নোটসের আকারে কিনতে চায় তাদের সেই সুব্যবস্থাও রয়েছে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রীদের জন্য। এটা আমি জানিয়ে রাখলাম। এবার এই যে স্কুল শিক্ষক শিক্ষিকারা গৃহ শিক্ষকতা করতে পারবেন না, এই মর্মে আরটিআই আইন জারি হয়েছিল 2009 সালে, রাইট টু এডুকেশন অ্যাক্ট বলে। এই আইনটা 2009 সাল থেকে প্রচলন, যে কোনো সরকারি বা সরকার দ্বারা সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা, এই জায়গাটা মাথায় রাখতে হবে, সরকারি বা সরকার দ্বারা সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু গৃহ শিক্ষকতার মতো পেশায় যুক্ত থাকতে পারবেন না। এই মর্মে কিন্তু তাদের কাছ থেকে একটা মুচলেখায় সাইনও করিয়ে নেওয়া হয়। এই অভিজ্ঞতা আমারও ব্যক্তিগত। সাইন করিয়ে নেওয়া হয় এই মর্মে যে সকল শিক্ষক শিক্ষিকারা এই মর্মে নিযুক্ত হচ্ছেন তারা সরকারি বিদ্যালয় বা সরকার দ্বারা সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের তারা শিক্ষকতা করবেন, তারা কিন্তু ব্যক্তিগতভাবে কোনো রকম গৃহশিক্ষকতা করতে পারবেন না। এই মর্মে তারা সই করার পরেই তারা কিন্তু স্কুলে চাকরিটা পায়। তারপরেও 2009 সাল থেকে আজ 2026 সাল, প্রায় 18 বছর, কাছাকাছি 18 বছর কেটে গেছে, কিন্তু এই বিষয়ে বহুবার আমাদের কোর্টের নির্দেশ রয়েছে। তার সত্ত্বেও আমরা দেখেছি যে স্কুল শিক্ষক শিক্ষিকারা এই নির্দেশ অমান্য করে তারা কিন্তু গৃহ শিক্ষকতার মতো পেশায় যুক্ত আছেন। এতকাল পর্যন্ত আমাদের রাজ্য সরকার এই মর্মে তেমন কোনো কঠোর পদক্ষেপ না নিলেও নতুন রাজ্য সরকার আসার পর থেকে কিন্তু এই নির্দেশিকার পেছনে কারণও আছে। তার কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহ রাজ্য সরকারের অধীনস্থ আমি বলবো না, এটাও একটা প্রাইভেট গৃহ শিক্ষক সংগঠন যে সংস্থা রয়েছে তাদের দ্বারা বারবার ডেপুটেশন জমা করার জন্য সুপ্রিম কোর্ট থেকে আরও একবার এই ঘোষণা জারি করার দরুন এই নির্দেশিকা কিন্তু রাজ্য সরকারকে যখনই দেওয়া, রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসে কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে। কোনো স্কুল শিক্ষক যদি গৃহ শিক্ষকতার মতো পেশার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি এই নির্দেশিকা বেরানোর নতুন রাজ্য সরকার আসার পর যে নির্দেশিকা তার আসার পরেও প্রায় 8-9 দিন পর ভিডিও বানাচ্ছি, যেখানে বহু কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকারা অভিযুক্ত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে বেশ কিছু স্কুল এখনো পর্যন্ত কিন্তু কঠোর পদক্ষেপও নিয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, বেশ কিছু স্কুল শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা অভিভাবক অভিভাবিকা বা ছাত্রছাত্রীদের প্রভাবিত করে তাদের এক প্রকার রাস্তায় নামিয়ে দিয়েছে। আচ্ছা, মানলাম অভিভাবক অভিভাবিকাদের রাস্তায় নামিয়েছেন, সেটাও মানা যায়, কিন্তু ছাত্রছাত্রী, স্কুল লেভেলের ছাত্রছাত্রী ম্যাক্সিমাম যাদের বয়স 18 বছরের নিচে, তাদের দিয়ে এই আন্দোলনটা করাচ্ছে। এক প্রকার এটা আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিত। এই ছাত্রছাত্রীরাই যখন কোভিডের সময়, করোনা কালে
তাদের যখন উচ্চ মাধ্যমিকে সবাইকে 100% পাস করানো হয়নি, যখন সেই ছাত্রছাত্রীরাই রাস্তায় নেমেছিল, তখন এই স্কুল শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক অভিভাবিকারাই কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন যে 100% পাস করানোর কোনো মানে হয় না। হ্যাঁ, যে সকল অভিভাবক অভিভাবিকারা সাপোর্ট করেছিলেন তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ছিল এই ক্লাস 12-এর ক্যান্ডিডেটস করোনাকালে, তার জন্য তারা সাপোর্ট করেছিলেন। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, 18 বছরের নিচে তাদেরকে এইরকম রাস্তায় নামিয়ে আন্দোলন করিয়ে তোলা কোনোভাবেই আমাদের দেশের নিয়ম কানুনের মধ্যে কিন্তু পড়ে না। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার অনেকেই বলতে পারে যে স্কুল শিক্ষক শিক্ষিকারা ব্যক্তিগত গৃহ শিক্ষকতা করবেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়, এখানে কারোর কিছু বলার নেই, এটা বলতেই পারেন। তবে আপনারা যারা এই কথাটা বলছেন তাদের জানা উচিত, আপনাদের যে শিক্ষক শিক্ষিকা আপনাদের আন্দোলন করতে পাঠিয়েছে তাদেরকে আগে প্রশ্ন করুন যে আপনাদেরকে দিয়ে কি মুচলেখা সাইন করানো হয়েছিল চাকরি পাওয়ার আগে, যে আপনারা কোনো রকম সরকারি বিদ্যালয় বা সরকারি ভারপ্রাপ্ত বিদ্যালয় যখন শিক্ষকতা করাবেন আপনারা কি গৃহশিক্ষকতা করতে পারবেন? তারা উত্তর দিতে পারবে না, কারণ তারা সেই মুচলেখায় সই করেছে, তারা জানিয়েছে তারা গৃহশিক্ষকতার মতো পেশায় তারা নিযুক্ত থাকবেন না। তারপরেও তারা যদি এই পেশায় থেকে থাকেন, এটা নিতান্তই তাদের দোষ। প্রথম। সেকেন্ড, অনেকে প্রশ্ন তোলে যে সরকারি হাসপাতালের ডাক্তাররা যদি সরকারি হাসপাতালে পেশেন্ট দেখে প্রাইভেটে পেশেন্ট দেখতে পারে, সেক্ষেত্রে তাদের কেন অসুবিধা বা তাদের ক্ষেত্রে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রথম কথা, হসপিটালের কথা হসপিটালে রাখবেন, পড়াশোনার কথা পড়াশোনা রাখবেন। তবুও যে সকল অভিভাবক অভিভাবিকারা এই প্রশ্ন তুলছেন তাদের জন্য আমার মত অনুযায়ী একটা ছোট্ট যুক্তি আমি দিই, সেটা হচ্ছে সরকারি হাসপাতালে এখানে একটা জিনিস ভাবতে হবে, কোনো পেশেন্ট হয় সরকারি হাসপাতালেই যাবে ট্রিটমেন্টের জন্য, আর না হলে সে প্রাইভেটে তাকে দেখাতে যাবে। এই রকম কিন্তু হয় না যে সে প্রতিদিন সরকারি হাসপাতালে যাচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আবার তার কাছে সন্ধেবেলা করে যাচ্ছে প্রাইভেটে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এটা কিন্তু কখনোই হয় না। সরকার আপনার বাচ্চাকে পড়াশোনা করানোর জন্য সরকার টাকা দিচ্ছে, সরকার বলছে যে আপনি ওকে পড়ান, ভালোভাবে পড়ান, তাই সরকার টাকা দিচ্ছে। তারপরেও যদি আপনার একান্তই ব্যক্তিগতভাবে টাকা থেকে থাকে, সেই টাকা আপনি সরকারি বিদ্যালয়ের শিক্ষকের প্রতি খরচ করতে পারেন না। আপনি যদি মনে হয় কোনো ব্যক্তিগত শিক্ষক শিক্ষিকা রাখবেন, গৃহশিক্ষক, সেটা রাখতে পারেন, তবে সেটা একদমই সরকারি স্কুলের শিক্ষক বা যে স্কুলে আপনার বাচ্চা পড়ছে সেই স্কুলের শিক্ষককে তো রাখতেই পারবেন না, কারণ সরকার সেই শিক্ষককেই টাকা দিচ্ছে আপনার বাচ্চাকে স্কুলে সেই 7-8 ঘন্টা পড়ানোর জন্য। তাহলে সেই 7-8 ঘন্টা পড়াচ্ছে কিসের জন্য? সরকার তাকে টাকা কিসের জন্য দিচ্ছে? এটার তো উত্তর দিতে হবে। সে তো সরকারের কাছ থেকে টাকা পাচ্ছে আপনার বাচ্চাকে পড়ানোর জন্য, তারপরে আপনি সরকারকেই বলছেন যে আমার বাচ্চাকে আপনি টাকা দিচ্ছেন তো কি হয়েছে, আমিও টাকা দিয়ে তাকে দেখাতে চাই। তাহলে আপনাদের যে ডাক্তারের যুক্তিটা দিচ্ছেন না, তাহলে আপনাকে ট্রিটমেন্টের জন্য রোজ সরকারি হাসপাতালে যেতে হবে ট্রিটমেন্টের জন্য, ওই একই দিনে সন্ধ্যেবেলা করে সেই ডাক্তার যে প্রাইভেট চেম্বারে বসে সেই চেম্বারে তাকে গিয়ে দেখাতে হবে। তা তো আপনারা করেন না। হয় আপনারা সরকারি হাসপাতালে দেখান, আর না হলে সেই ডাক্তারকে প্রাইভেটে দেখান। স্কুলের মতো এরকম তো করেন না, বাচ্চাকে রোজ স্কুলে পাঠাচ্ছেন, আবার তার কাছেই সন্ধ্যেবেলায় কেন পাঠাবেন আপনি? তার মানে কি সে স্কুলে যে শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন সে তার কাজে ফাঁকি দিচ্ছেন? সরকার আপনাদের কথাও মান্যতা দিয়ে বলেছে, নতুন সরকার, যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা মনে করে থাকেন যে স্কুলে তার সময় পর্যাপ্ত নয় বা স্কুলে সে বোঝাতে পারছে না, আপনারা কি বলবেন যে স্কুলে 50-60টা বাচ্চার মধ্যে আমার বাচ্চা বুঝতে পারছে না? প্রাইভেট টিউশনেরও তো একই হাল, একসঙ্গে 40-50 জনকে পড়ানো হচ্ছে, সেখানে আপনার বাচ্চা যদি বুঝতে পারে স্কুলে গিয়েও বুঝতে পারবে। সেই জন্যই তো সরকার বলেছে যদি কোনো শিক্ষক যদি মনে করে থাকে যে শিক্ষকগুলো মানে নিতান্তই আমার বলতে বাজে, তারা বলে আমরা বিনামূল্যে শিক্ষা দিয়ে থাকি, তার জন্যই সরকার তো বলছে যদি আপনাদের বিনামূল্যেই শিক্ষা দেওয়ার কথা হয়ে থাকে, বা যদি অভিভাবক অভিভাবিকারা মনে করে থাকেন যে আমার বাচ্চাকে এই মাঝ সময়ে যদি আমি ছাড়িয়ে দিই কি হবে, আপনারা এই আন্দোলনটা আপনারা ব্যক্তিগতভাবে না করে আপনারা স্কুলের সামনে গিয়ে করুন। আপনারা স্কুলের সামনে গিয়ে বলুন যে আমার বাচ্চা 7 থেকে 8 ঘন্টা স্কুলে থাকছে,
আপনি ভেবে দেখুন না, আপনার বাচ্চাকে অঙ্ক করতে কোথাও ভর্তি করাচ্ছেন, খুব জোর গেলে সপ্তাহে 3 দিন পড়াবে, 3 দিন করে হলে কত হয়, 3 দিন 2 ঘন্টা করেও যদি ধরি সপ্তাহে 6 ঘন্টা হয়। আর স্কুলে এক একটা ক্লাস যদি 45 মিনিট করে হয়ে থাকে, যদি 6 দিন 45 মিনিট করে ক্লাস করে থাকে, তাহলে কত হয়, 270 ঘন্টা। 270 ঘন্টায় আমি ভুল বললাম, 270 মিনিট। 270 মিনিটে আপনার বাচ্চাকে যেটা বোঝানো সম্ভব হচ্ছে না, সেটা কি সে 2 ঘন্টা করে 3 দিন ক্লাস করিয়ে বুঝিয়ে দিতে পারবে? রোজ আপনার বাচ্চাকে ক্লাস করিয়ে যে রিভিশনটা সে করাতে পারছে না, সে ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাকে সেটা করাচ্ছে। যদি করাতে পারে তাহলে বুঝতে হবে সে স্কুলে তার কাজটা করছে না। আর এখানেই সরকারের আপত্তি, যে স্কুলে তাকে তাহলে এত টাকা মাইনে দিয়ে রাখার মানে কি, যদি সে সেই বাচ্চাটাকে শেখাতেই যদি না পারে। অ্যাকচুয়াল নিয়ম কি, স্কুলে তারা পড়াশোনা করবে, প্রাইভেট টিউশনের দরকারই নেই। যদি প্রাইভেট টিউশনের দরকার থেকে থাকে, সরকার তো বলছে স্কুলে রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করুন। স্কুল আওয়ার শেষ হয়ে যাওয়ার পর আপনাদের যদি নিতান্তই ছাত্রছাত্রীদের ভালো করার কথা, ভালো করার ইচ্ছা থেকে থাকে, ভালো শিক্ষা দেওয়ার ইচ্ছা থাকে, আপনারা স্কুল শেষ হয়ে যাওয়ার পর রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করুন না 1 ঘন্টা করে। আপনারা 1 ঘন্টা করে স্কুলের কারেন্ট পোড়ান, যেটা সরকারের বিল যায়। আপনারা স্কুলের কারেন্ট পুড়িয়ে সেটা করান না, সেটা করাচ্ছেন না। আপনারা বাড়িতে ডেকে নিজের কারেন্ট পুড়িয়ে সেটা আপনারা নাম দিচ্ছেন আমরা বিনামূল্যে ক্লাস করাচ্ছি। এই যুক্তিগুলো কেউ দেবেন না। যে সকল অভিভাবক অভিভাবিকারা আজ রাস্তায় নেমেছেন, এটা বুঝতে হবে আপনারা ডিআই অফিসারের সামনে গিয়ে যতই ধর্ণা দিন, যতই যা কিছু বলুন, এই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। রাজ্য সরকারও এই নির্দেশ চেঞ্জ করতে পারবে না। বোঝাতে পারলাম? এটা আমাদের লিপিবদ্ধ, সংবিধান লিপিবদ্ধ, আরটিআই আইন 2009 অনুযায়ী। তাই যতই আপনারা চেষ্টা করুন, এটা আটকাতে পারবেন না। নিতান্তই যদি আন্দোলন করতে হয়, স্কুলে গিয়ে আন্দোলন করুন, স্কুলের সামনে গিয়ে আন্দোলন করুন, সেখানে প্রধান শিক্ষককে ঘিরে আন্দোলন করুন, সেখানে বলুন আপনার বাচ্চা 7 থেকে 8 ঘন্টা প্রত্যেকদিন স্কুলে থাকছে, তারা কি শিখছে? তারা যদি শিখতে না পারে, কেন প্রাইভেটে তাদের ব্যবস্থা করা হবে? আপনারা স্কুলে ব্যবস্থা করুন। এই আন্দোলনটা স্কুলের সামনে করুন, ডিআই অফিসের সামনে নয়। তার কারণ কি? তার কারণ একটাই, কারণ তারা যে শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু এগিয়ে এসে প্রোটেস্ট করছে না, তারা কিন্তু বলছে না যে আমরা পড়াবোই, কারণ তারা মুচলেখায় সই করে এসছে। তারা বলেছে যে আমরা পড়াবো না ব্যক্তিগতভাবে। এটা যে কোনো প্রফেশনের জন্যই। আজ একজন পুলিশ অফিসার, আপনি থানায় এফআইআর করতে যাচ্ছেন, থানায় এফআইআর করতে গিয়ে আপনার থানায় এফআইআরটা মনে হচ্ছে যে ঠিকঠাক নেওয়া হচ্ছে না। আপনি ব্যক্তিগতভাবে তাকে যদি কিছু টাকা দিয়ে আপনি এফআইআরটা নেওয়ান, সেটাকে আপনি কি বলেন? ঘুষ বলেন তো? এই একই তো জিনিস। এটাকেও তো সুপ্রিম কোর্ট তাই বলছে, ঘুষ নেওয়া, ব্যক্তিগতভাবে তাকে পড়ানো মানে ঘুষ নেওয়া। তো সেই জিনিসটাই আপনাদের আপত্তি কি? যখন পুলিশ সেই কাজটা করছে সেটাকে ঘুষ বলতে পারছেন, তাহলে এটাকে কেন ঘুষ বলতে পারছেন না? হ্যাঁ, বলছেন যে আমার বাচ্চা বেস্ট এডুকেশন পাবে। যদি বেস্ট এডুকেশন দেওয়ারই হয়, স্কুলের সামনে আন্দোলন করুন, স্কুলেই বেস্ট এডুকেশনটা পাবে, কারণ দিনের বেশিরভাগ সময়টা তারা স্কুলে কাটায়। সেই চেষ্টাটা করুন। এই চেষ্টা করা পুরোপুরি বৃথা। যারা মনে করে যে গৃহশিক্ষক আমি রেখেছি, গৃহশিক্ষকের ক্যাপাবিলিটি নেই পড়ানোর, এই জিনিসটা তো আপনারা ভুল করছেন। এই জিনিসটা আপনারা কেন ভুল করছেন? কারণ আপনারা ব্যক্তিগতভাবে গৃহশিক্ষকের কাছে পড়তে যাননি। আমরা দেখেছি যে রাজ্যের যখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম হয়, তখনই আমরা দেখি যে প্রথম যে ছেলেটি হয় বা মেয়েটি হয়, তার স্কুলের নাম নেওয়া হয়। তার কারণ কি? আমরা মনে করে থাকি স্কুলেই বেস্ট পঠন পাঠনটা করানো হয়। রাজ্য সরকার তথা সুপ্রিম কোর্ট সেটাই বলছে, পঠন পাঠন স্কুলেই ভালোভাবে করাতে হবে। যে শিক্ষক শিক্ষিকা ব্যক্তিগতভাবে ভালো পড়ান, তিনি স্কুলেও ভালো পড়াবেন, এটা বাধ্য, তিনি পড়াতে বাধ্য। সেই আন্দোলনগুলি আপনারা ব্যক্তিগতভাবে না করে আপনারা স্কুলের সামনে গিয়ে করুন। আপনার বাচ্চার এতে লাভ হবে, আপনাদের খরচও কমবে। আপনারা যদি ব্যক্তিগতভাবে খরচ করতে চান, সেটা বাচ্চার পেছনে গৃহশিক্ষক আলাদা রেখে খরচ করুন। তার কারণ যেটা সরকারি নিয়ম, সেটা তো উপেক্ষা করলে চলবে না, সবকিছু মেনে চলতে হবে। স্কুল শিক্ষকরাই ভালো পড়াতে পারে এটা কোনো মানে নয়, স্কুল শিক্ষকের পাশাপাশি গৃহশিক্ষকরাও ভালো পড়াতে পারে। আমরা দেখেছি বিভিন্ন রকমের বহুত কম্পিটিটিভ এক্সাম দেওয়ার যে সেন্টারগুলো রয়েছে, সেখানেও গৃহশিক্ষকরাই পড়িয়ে ছাত্রছাত্রীদের আইএএস আইপিএস তৈরি করছেন। তারা কিন্তু কোনো স্কুল শিক্ষক বা কলেজের প্রফেসর নয়, তারাও গৃহশিক্ষক, তারা স্টুডেন্ট তৈরি করছে। আমরা দেখেছি বিখ্যাত খান স্যারকে, তিনি হাজার হাজার ভালো স্টুডেন্ট তৈরি করেছেন।
তিনি কিন্তু কোনো স্কুল শিক্ষক নয়, তিনিও ব্যক্তিগত শিক্ষক। আমরা দেখেছি আমাদের বাংলা মাধ্যমে মিঠুন স্যারকে, সম্রাট স্যারকে, তারাও অনলাইনে ইউটিউবের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়িয়ে উপকার করছে, তারা কোনো স্কুল শিক্ষক নয়, তারাও গৃহশিক্ষক। তো এই কথাগুলো যারা বলেন না যে গৃহশিক্ষকদের উপর আমাদের বিশ্বাস হয় না, আপনাদের বিশ্বাস করতে হবে, এই কথাগুলো যারা বলেন না যে গৃহশিক্ষকদের উপরে আমাদের বিশ্বাস হয় না, নিতান্তই সেগুলো স্কুল শিক্ষকরা শিখিয়ে দেওয়া গার্জেনরা এই কথা বলে। কারণ আমরা দেখেছি আমাদের কাছ থেকে অনেক স্কুল শিক্ষক, গৃহশিক্ষক, অনেক অভিভাবক অভিভাবিকারা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে। আমরা যে নোটস দিয়ে থাকি ছাত্রছাত্রীদের, যেটার দ্বারা ছাত্রছাত্রীদের 90 থেকে 100% কমন দিয়ে থাকি, এই নোটসও কোনো স্কুল শিক্ষক তৈরি করে না, তৈরি করে গৃহশিক্ষকেরা। তাদের কষ্ট, তাদের সময়, তাদের সবকিছুর জন্যই আজ ছাত্রছাত্রীরা এত উপকৃত। কোনো সময় কোনো ছাত্র বা ছাত্রী যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের গৃহশিক্ষক যেমন থাকে তাদের স্কুল শিক্ষকও থাকে, কিন্তু নাম হয় সবসময় স্কুল শিক্ষকের, কখনো গৃহশিক্ষকদের নাম হয় না। গৃহশিক্ষকরা সবসময় কিন্তু উপেক্ষিত হয়ে যায়। আর সেই কথাটা আজ গার্জেনদেরও বিভিন্ন জনের মুখ থেকে কিন্তু শোনা যায়। আমরা আজ বিভিন্ন জায়গায় দেখেছি স্কুল শিক্ষকরা সব সময় গার্জেনদের বলে থাকে যে বাড়ির টিচার কি আপনাদের বাচ্চাদের কিছু পড়াচ্ছে না। সেই সময় আমার মতে বলে গার্জেনদের ঘুরিয়ে প্রশ্ন করা উচিত যে আপনারা কি স্কুলে ঠিকঠাক কিছু পড়াচ্ছেন না, যে আমার বাচ্চাটা শিখতে পারছে না, দিনের এতটা সময় সে এখানে কাটিয়ে যাচ্ছে, আপনারা তাহলে কি শেখাচ্ছেন? এই প্রশ্ন করতে শিখুন। নতুন রাজ্য সরকার এসে প্রশ্ন করুন, আপনার ছাত্রছাত্রী লাভবান হবে। বরং তাদের মনে ভয় ঢুকিয়ে স্কুল টিচারদের পকেট ভরিয়ে আখেরে কিন্তু কোনো লাভ হবে না। আলটিমেটলি আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল, এতদিন ওয়েস্ট WASTE ওয়েস্ট বেঙ্গল ছিল, সেটাই কিন্তু রয়ে যাবে। যতদিন না পর্যন্ত আপনাদের মনোভাবের পরিবর্তন হচ্ছে, ততদিন আপনার বাচ্চার মনোভাবের কিন্তু পরিবর্তন হবে না। কারণ তারা সাজেশন ভিত্তিক পড়তে চায়, তারা পড়তে চায় স্কুলের স্যার যেটা প্রশ্ন করবে সেটা পরীক্ষায় আসবে। এই পরীক্ষা দিয়ে তারা যেহেতু অভ্যস্ত কম্পিটিটিভ এক্সামে, এই জন্যই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কিন্তু তেমনভাবে লাভবান কিন্তু হয় না, যেটা অন্যান্য রাজ্যে হয়ে থাকে। এই জিনিসগুলি আপনাদের মাথায় রাখতে হবে। আমি আমার ব্যক্তিগত কিছু অভিমত শেয়ার করলাম। আশা রাখবো আপনাদের এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে যার যা মানে যুক্তিগুলো দিয়েছেন, আশা করি আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পারলাম। কারোর যদি আমার প্রতি কোনো রাগ থেকে থাকে, আমার এই কথার বিরুদ্ধে কোনো মতবিরোধ থেকে থাকে, কমেন্ট অবশ্যই করে জানাবেন, আমি অবশ্যই সাধুবাদ জানাবো। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।